জি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, আদালতের পর্যবেক্ষণে তদন্ত করবে সিবিআই এমনটাই নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। হাইকোর্টের আরও ঠিক কি নির্দেশ আপনাদেরকে আমরা জানাবো এবং কি পর্যবেক্ষণ রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইকোর্টের পর্যবেক্ষণ, যে সময় নষ্ট হলে তথ্য প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা এই পর্যবেক্ষণ হাইকোর্টের, আর তাই সময় নষ্ট করা যাবে না, একেবারে সিবিআই তদন্ত করবে এবং তদন্তের জন্য যে কেস ডায়েরি রয়েছে, যা যা সিসিটিভি ফুটেজ রয়েছে তা খুব তাড়াতাড়ি হস্তান্তর করতে হবে সিবিআইকে, এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের তদন্তকারী সংস্থা ব্যর্থ হলে সিবিআইকে তদন্তভার দেওয়া যায়। এক্ষেত্রে ঠিক কোথায় কোথায় কখন সিবিআই তদন্ত নিতে পারে সেই বিষয়টিও আজকে ব্যাখ্যা হয়। প্রিন্সিপাল বা সুপার কেন মামলা দায়ের করলেন না সেটা বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ, হাইকোর্টের বিস্ময় প্রকাশ যে এত বড় একটা ঘটনা হয়ে গেল কিন্তু জি করে সুপার এবং অধ্যক্ষ কেন চুপ, বিস্ময় প্রকাশ হাইকোর্টের প্রধান বিচারপতির। সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার পরেও কেন তাকে সমান গুরুত্বপূর্ণ পদে বসানো হলো, অর্থাৎ জি করে অধ্যক্ষের পদ থেকে তিনি ইস্তফা দিলেন, তারপরে কেন তাকে ন্যাশনাল মেডিকেলে অধ্যক্ষের পদে নিযুক্ত করা হলো, একেবারে বিস্ময় প্রকাশ হাইকোর্টের প্রধান বিচারপতির। সন্দীপ ঘোষের ছুটি আবেদন করলে অবিলম্বে তা গ্রহণ করতে হবে। আজ যখন হাইকোর্টে শুনানি চলে, একেবারে প্রথম পর্বে হাইকোর্ট পর্যবেক্ষণ ছিল যে সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে যেতে হবে, তাকে লম্বা ছুটিতে পাঠাতে হবে, যদি সে সেই সিদ্ধান্ত না মানে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে হাইকোর্ট। এবং তারপরে আমরা দেখলাম যে সন্দীপ ঘোষ তিনি 15 দিনের জন্য ছুটির আবেদন করলেন। এইসব আপডেটগুলো রয়েছে আপনাদেরকে আমরা জানাচ্ছি। আর এই মুহূর্তে আরো আপডেট নেবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, হাইকোর্টের আজকে যা পর্যবেক্ষণ, যার নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক তো তদন্তভার সিবিআই হাতে গেল এবং ইতিমধ্যে এসএসবি দল তারা হাইকোর্টে পৌঁছে গিয়েছে, এই মুহূর্তে আপডেটটা কি? পায়েল, সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্ট মনে করেছে যে বিরল এবং ব্যতিক্রমী ঘটনার ক্ষেত্রে সিবিআইকে তদন্তভার দেওয়া যেতে পারে। আদালত এই কারণে আজকে এই তদন্তভার সিবিআইকে দিয়েছে। আদালত বলছে যে 5 দিনের ঘটনাক্রম তদন্তে অগ্রগতি সেই পর্যায়ে দেখা যাচ্ছে না, তাই সিবিআইকে ইনভেস্টিগেশন দেওয়া দরকার, কারণ যাতে তথ্য প্রমাণ বা সাক্ষীদের ভয় দেখানো কোনো কিছু করা যেতে না পারে বা নষ্ট না হয়, সেই কারণে কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন। আর দ্বিতীয়ত বলবো যে সেটা হচ্ছে যে এছাড়া আদালত বক্তব্য যে এই জি করে ঘটনার পর শুধুমাত্র বিক্ষোভটা শুধুমাত্র এখানেই হচ্ছে এমনটা নয়, সারা দেশে বা অন্যান্য রাজ্যে মেডিকেল কলেজ হাসপাতালগুলিতেও কিন্তু সেই একইভাবে বিক্ষোভ চলছে। অর্থাৎ তাদের ভাবাবেগটা গুরুত্ব দিয়ে দেখতে হবে, সেটা এড়িয়ে গেলে চলবে না, মানুষকে বিচার ফিরিয়ে দিতে হবে। আর তার থেকে বড় কথা, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা যাতে অটুট থাকে সেটাও কিন্তু আদালত দেখছে। সেই কারণে কিন্তু আদালত মনে করেছে, পরিবারের বক্তব্য তারা শুনেছে, পরিবারও তারা চাইছে যে নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে তদন্ত করানো হোক, কোর্ট মনিটরিং। সেই কারণে আদালত কিন্তু কোর্ট মনিটরিং সিবিআই ইনভেস্টিগেশন অর্ডার দিয়েছে। 3 সপ্তাহ পর এই মামলা পরবর্তী শুনানি। আদালত কক্ষের মধ্যেই সিবিআই অফিসার উপস্থিত ছিলেন। সেই সময় বলা হয় তিনি কোর্ট থেকেই সমস্ত ফাইল কেস তিনি কিন্তু পেপারগুলি তিনি টেক আপ করবেন বা তিনি হাতে নেবেন, এবং কে নিচ্ছেন কোন পদে সেই ব্যক্তি তিনি তা লিখিত বয়ান দিয়েই তিনি গ্রহণ করবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা অ্যাকিউজকে হ্যান্ড ওভার করা, সেটা কিন্তু আগামীকাল সকাল 10টা বা কোনো ক্ষেত্রে সেটাই বাড়ানো হতে পারে, তো সেই সময়ের মধ্যে তারা করতে পারে। সিবিআই সূত্রে খবর, তারা ইতিমধ্যে বা সিবিআই আইনজীবী মারফত সেই সমস্ত নথি গ্রহণ করা প্রক্রিয়া তারা শুরু করে দিয়েছিল। যে অফিসার ছিলেন সেই অফিসারের নাম, র্যাঙ্ক, তিনি কোন পদে হোল্ড করেন, তাদের কি টিম থাকবে, সবটাই উল্লেখ করে তারা কিন্তু চেক আপ করছিল কেস ডায়েরি। অনেক ধন্যবাদ। আজ হাইকোর্টের নির্দেশ এবং একই সঙ্গে যে পর্যবেক্ষণ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হাইকোর্ট পুলিশ এবং হাসপাতালের ভূমিকায় রীতিমতো অসন্তুষ্ট। আর তারপরে হাইকোর্টের নজরদারিতেই সিবিআই তদন্ত করবে, স্পষ্ট নির্দেশ হাইকোর্টের। আইনজীবী ফিরোজ এডুলজি, তার বক্তব্য শুনবো। একটা ফোনের ইয়ারবাড যেটা পেয়ার করতে পারে, আপনি যদি চিপ ইয়ারবাডটা ইউজ করেন তাহলে ওটা কোনো ফোনের সাথে পেয়ার হয়ে যাবে। এটা একটা ঘটনা, অত বড় ঘটনার এই একটা ইয়ারফোন নিয়ে ওরা বলছে কি এটা কখন ইয়ারফোনটা পাওয়া গেছিল, ওরা নিজেই বলছে কি একটা সময় পুরো আপনার কি বলে পুরো ফরেন্সিক টিম ঢুকে গেছিল, কখন ওটা সিজ করা হয়েছিল এটা তো আমরা কেউ জানি না। এটা তো কেস ডায়েরি থেকে পরে জানা যাবে কি এটা ওকে ফ্রেম করা হয়েছে কি ফ্রেম করা হয়নি। নগরপালকে কম্পালসারি ওটিকে পাঠানো উচিত, কেন মনে হয় তার 5 দিনে যখন উনি অ্যাজ দ্য ক্যাপ্টেন অফ দি শিপ
উনি যখন সিপি আছেন উনি এই কেসে কিচ্ছু করেননি। সিবিআইকে ট্রান্সফার করে দিয়েছে, 3 সপ্তাহ পরে আবার রাখা হবে, আর তারপরে কোর্টটা ডিসাইড করবে কি তারপরে কি স্টেজে হবে। আর এবার আপনাদেরকে শোনাবো শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লতল ভট্টাচার্য, তার বক্তব্য কি শুনুন। এরকম একটা সাংঘাতিক নারকীয় হত্যালীলা, যেখানে হয়েছে, যেখানে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পাওয়া গেছে, যেখানে চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, অর্ধনগ্ন অবস্থায় মৃতদেহ ছিল, সেখানে পুলিশ কিভাবে এতটা ক্যাজুয়াল হয় যে পুলিশ একটা সুইসাইড কেস রেজিস্টার করে, অ্যান্ড কিভাবেই বা পুলিশের তরফ থেকে যে মৃতা তার পরিবারকে ফোন করে প্রথমে হাসপাতালের তরফ থেকে বলা হয় যে উনি অসুস্থ, তারপরে বলা হয় হচ্ছে যে উনি সুইসাইড করেছেন। আর এই কাজ, এই কীর্তি যেভাবে মেয়েটিকে মারা হয়েছে একজনের পক্ষে করা কোনোভাবেই সম্ভব নয়। পুলিশ এতটাই অন্ধ যে পুলিশ এইরকম একটি খুনের ক্ষেত্রে, ধর্ষণ করে খুনের ক্ষেত্রেও পুলিশের চোখে পড়লো না, বা পুলিশ সুমোটো কোনোভাবে কোনো এফআইআর রেজিস্টার করতে পারলো না। পুলিশ এটিকে একটি আনন্যাচারাল ডেথ কেস হিসেবেই ট্রিট করে, মানে মারা গেছেন যিনি, তিনি একজন ডাক্তার, সেই কলেজেই তিনি পড়েন আর কি, সেই কলেজের সাথেই যুক্ত। সমস্ত পক্ষকে শোনার পরে আলটিমেটলি সিবিআইকে তদন্তভার ট্রান্সফার করা হয়েছে। আমরা প্রে করেছিলাম যাতে এটা কোর্ট মনিটর হয়, কোর্ট সেটাও পারমিট করেছে, পিরিয়ডিক রিপোর্টস কল ফর করেছে। সন্দীপ ঘোষে করা হাইকোর্ট বিস্ময় প্রকাশ। এই সন্দীপ ঘোষের আইনজীবী, তার কি বক্তব্য শুনবো। অ্যাপারেন্টলি ডেফিনেটলি কলেজের হয়ে জানানো হয়েছিল একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, তারপরে পুলিশ ইনভেস্টিগেশন করেছে, একজনকে ধরাও পড়েছেন। ফার্দার ইনভেস্টিগেশন কি হবে না হবে সেটা সিবিআই দেখবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।